এই মুহূর্তে যারা চ্যানেলে দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। আমরা আসছি পূবালী ব্যাংকের হেডকোয়ার্টারে। আমরা কথা বলবো পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মোহাম্মদ আলী সাহেবের সাথে। এই মুহূর্তে পূবালী ব্যাংক বাংলাদেশে ব্যাপক আলোচিত একটি ব্যাংক এবং এই আহ, এই যে অর্থনীতির যে নতুন একটা ধারা সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, জুলাইয়ের অভ্যুত্থানের পরে কি অবস্থা ব্যাংকগুলোর, সবকিছু নিয়ে কথা বলবো তার সাথে। এই যে বিএবি যেটা হয়েছে, বিএবিটা কিন্তু বাংলাদেশকে দুদিন পর পরই শেখ হাসিনা টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, এটা সেটা, কম্বল বিতরণ, এগুলো নিয়ে বাংলাদেশের সবগুলো ব্যাংকের চিঠি দিয়ে নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে মানে হাজার হাজার কোটি টাকা সরকারকে দিয়েছে, পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত দিয়ে দিয়েছে। সেখান থেকে সেই বিষয়ে এখন বিএবির এই মুহূর্তে রোল কি? বিএবি আসলে হয় কি যে দুটো বিএবি ইনিশিয়ালি বিএবি যে চিঠিগুলো সিএসআর ফান্ড থেকে দিয়েছে, ধরেন কম্বল বিতরণ, কিন্তু দুটো পার্ট আছে। একটা হচ্ছে টুর্নামেন্টের পার্ট আছে যেগুলো বললেন, আর কিছু কিছু আছে কিন্তু বেনেভোলেন্ট পার্ট আছে, যেমন আমি বলি কম্বল বিতরণের বিষয়গুলো আছে। তারপরে ধরেন এই আমাদের যে বিডিআর এর হয়েছিল তখন আমরা ফ্যামিলিকে সাপোর্ট দিয়েছিলাম, পুরাতন ঢাকায় যে আগুন লাগলো সেখানে সাপোর্ট দিয়েছে, এইরকম একটা আছে। আরেকটা আছে, আমরা এইখানেও দুই ক্যাটাগরির ব্যাংক পেয়েছি। এক ক্যাটাগরির ব্যাংক হচ্ছে ডিএবি থেকে যে সাপোর্টটা চেয়েছে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডগুলোতে, এবং যে পরিমাণ চেয়েছে সেটাই দেওয়া হয়েছে পেসা ফান্ড থেকে। আরেক ব্যাংকগুলোকে আমরা দেখেছি যে যারা ধরেন চেয়েছে 1 কোটি টাকা, তারা দিয়েছে 10 কোটি টাকা। এই ব্যাংকগুলো আমরা দেখেছি ক্যাশ দিয়েছে আলাদাভাবে বা করেছে আলাদাভাবে। এটা আমরা আমাদের কাছে মনে হয় যে এই জায়গাটা, তো আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে যদি প্রিভিয়াস কি রোল ছিল আপনাদের, পূবালী ব্যাংকের কি রোল, যদি আপনি তখন এমডি ছিলেন? না, আমি ছিলাম, আমি তো যেহেতু ডিএমডি ছিলাম, সিএসআর দেখেছি, তো আমাদের ক্ষেত্রে আমরা খুব মেটিকুলাসলি করেছি যে কোনো ধরনের মানে ফর্মাল চ্যানেল ছাড়া আমরা কোনো সিএসআর ফান্ডে কোনো টাকা পয়সা দেইনি দেইনি এবং সেখানে ধরেন মানবিক দৃষ্টিভঙ্গি ছাড়া, মানে যেখানে যেমন যে কম্বল থেকে শুরু করে এছাড়াও আমরা ব্যবের এটা এন্টারটেনমেন্ট করি, ব্যবের চিন্তা করি। কিছু কিছু ক্ষেত্রে খুব বড় বড় সংস্থার সাথে ব্যব অ্যাটাচমেন্ট ছিল, ধরেন এই ম্যারাথন রেস হয় আর্মি এবং গল্ফ ক্লাবের সাথে ইসের সাথে, সেইগুলোর ক্ষেত্রে হয়তো কিছু সিএসআর হয়েছে। তো এখন আমি যেটা মনে করি যে বর্তমানে যেটা হবে যে একটা তো রাষ্ট্রীয়ভাবে যদি কোনো প্রোগ্রাম থাকে, বেনেভোলেন্ট প্রোগ্রাম, এবং রাষ্ট্রীয়ভাবে যদি এই যে ধরেন এই যে মানবিক প্রোগ্রামগুলো, সেই ক্ষেত্রে সামষ্টিকভাবে পার্টিসিপেশনের ক্ষেত্রে আমি কোনো অসুবিধা দেখি না। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো যে কোনো পার্টিকুলার ব্যাংক বা কোনো ব্যক্তি তার নিজস্ব উৎসাহে তার ব্যাংকে যেন ব্যবহার এক্সপ্লয়েট না করতে পারে অতিরিক্ত টাকা দেওয়ার জন্য। যখনই আপনি একটা চ্যানেলে দিবেন 1 কোটি টাকা, তারপরে সাথে সাথে দিবেন আবার 2-3 কোটি টাকা, সেটা সেই জিনিসটা কি না। যেমন ধরেন আমরা কিন্তু এই যে এই ফেনীতে যে হলো, বন্যা হলো, দেখো আমরা কিন্তু নিজেরা আমাদের কন্ট্রিবিউশন থেকে 1 কোটি টাকা দিয়েছি আমাদের স্যালারি থেকে। আর আমরা আমাদের সিএসআর ফান্ড থেকে দেখলাম যে আমাদের পক্ষে তো এইভাবে ম্যানেজ করা অসম্ভব ব্যাপার। আমরা 1 কোটি ম্যানেজ করতে যেয়ে দেখেছি, আমরা আবার 5 কোটি টাকা আমরা এই প্রধান উপদেষ্টার ক্রান্ত অভিযোগ দিয়েছি, যেন বেসিক্যালি ওখান থেকে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পৌঁছে। আমি এটাকে একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল করে যে ব্যাংকিং কমিউনিটি একটা বড় কমিউনিটি, তাদের সাথে ফিনান্সিয়াল স্টেট, তারা সিএসআর এর অ্যাক্টিভিটিতে সমষ্টিকভাবে কোনো কাজ করতে পারবে না, তা এটা ভাবাটা ঠিক হবে না। সমষ্টিভাবে করতে হবে এবং সেই সাথে দেখতে হবে ইম্পর্টেন্স লেভেলটা। এবং সেই ক্ষেত্রে আমি যারা পার্টিসিপেটিং ব্যাংক আছে এবং ব্যাবের মিটিংয়ে যখন পার্টিসিপেট করে তখন এই জায়গাটা যদি এনশিওর করা যায় যে আসলেই আমরা বেনেভোলেন্ট জায়গাতে কাজ করছি কি করছি না, সেই জিনিসগুলো দেখে যদি করা যায়। যদি শেখ হাসিনা পলায়ন না করতো, না পালিয়ে যেত, তাহলে তো আমরা বুঝতাম না যে ব্যাংকিং সেক্টর অর্থনীতির কি অবস্থা। আসলে হয়েছে কি যে ব্যাংকগুলোতে আছে আপনারা দেখবেন যে সেই ব্যাংকগুলোতে তারা ডমিনেন্ট ছিল এবং তারা মালিকানার মধ্যে চলে আসে, ওনারশিপ আর শেয়ার হোল্ডিং, কিন্তু বোর্ড অফ ডিরেক্টরস তাদের মতামতের বাইরে কারো যাওয়ার স্কোপ ছিল না। তো এই জায়গাটার যে প্রভাবটা, এবং সেই সাথে যদি ধরেন পলিটিক্যাল প্রভাব থাকে, তারপরে আমলাদের কাছ থেকে প্রভাব আসে, তো আপনি যারা করছেন এই সবগুলো মিলে যখন কোনো ফেল করেন কোনো একটা জায়গায়, তখন কিন্তু সিস্টেমিক ফেল করে এবং সেই ক্ষেত্রে কিন্তু সে
ওই তার কথা যে শুনবে সেই রকমই চ্যানেলে তৈরি করে, এমডি থেকে শুরু করে আপনি যদি পিছনের দিকে যান সেরকম একটা তৈরি করার চেষ্টা করেন। অথবা ধরেন এমডি সাহেবকে পারতেছেন না, যেহেতু বাংলাদেশ ব্যাংকের, কিন্তু ক্রেডিট কমিটি, তারপরে ক্রেডিট ডিভিশন, ইসি কমিটি, এরকম ভাবে একটা ফর্মুলা তৈরি করে ফেলা। যখন আপনি অনেক সময় আপনি দেখবেন যে আপনি হয়তো করতে চাচ্ছেন, আমার যেটা ধারণা আর কি, কিন্তু আপনি অসহায় ছাড়া, ভাবে চেয়ে থাকা ছাড়া আপনার আসলে খুব বেশি করতে পারছেন না। এরকম সিচুয়েশন সেরকম অবশ্যই আপনি ছিলেন না বলেই হয়তো আবার এই সময় ব্যাংকে আপনি ভালো করতেন। হ্যাঁ, এই জন্য আমরা আমাদের পূবালী ব্যাংকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের গভর্নেন্স, তবে আমি যেটা মনে করি যে ম্যানেজমেন্ট থেকেই ইউ হ্যাভ টু অপশন, যে অ্যাকচুয়ালি মানুষ হচ্ছে আপনি কি এই প্রেশারে থাকতে এই কর্পোরেট গভর্নেন্সের ব্যর্থ করবেন কি করবেন না, তারপর ব্যর্থ করলে আসলে আপনার ঠিকানাটা কোথায় হবে। ফার্স্ট ইউ আন্ডারস্ট্যান্ড প্রতিটা প্রপোজালের ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে এইখানে যদি কর্পোরেটের ব্যর্থতা ঘটে এবং কেউ যদি ঘটায়, তাহলে এইটার আলটিমেট কনসিকুয়েন্সটা, এটা যদি এরকম হয় যে জেলখানায় যেতে হবে, বিটিআই আসবে, এর চেয়ে তো আপনার চাকরি না করা ভালো। আমরা যেটা করেছি যে যেটা এটা যে শুধু বোর্ড মেম্বার থেকে এমডি কে ডিটাচ করা তা না, প্রতিটা ইউনিট যেন ফিল করে যে, যেমন ধরেন আপনি বোর্ড মেম্বার পলিসি মেকিং বডি থেকে ম্যানেজমেন্টকে আলাদা করে, কিন্তু ম্যানেজমেন্টের কথাই যদি সব হয়ে যায়, লোন হয়ে যায় বা কোনো হয়ে যায়, তখন কি হবে? তাহলে কি ব্যাংক ভালো থাকবে?